আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি আমি 2021 সালে যে অ্যাসাইনমেন্টগুলো দেয়া হয়েছে ফিজিক্স, ম্যাথ এবং আইসিটি খুব সম্ভবত এখনও দেয়া হয়নি, তবে আইসিটি দিলে আইসিটিরও সলিউশন আমি করে দিব। তো ফিজিক্সের অ্যাকচুয়ালি সেকেন্ড পেপারে যে প্রবলেমটা দেয়া ছিল সেইটার সলিউশন নিয়ে অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি। তো তার জন্য দেখেন আমি কোশ্চেনটা এখানে দিয়ে রেখেছি। তো এটার আপনারা একটু যদি না থেকে থাকে কাছে, তো স্ক্রিনশটটা নিয়ে নিন, তারপরে আমি এটার এক্সপ্লেনেশনে যাব। এটা টোটালি আমি সলভ করে আপনাদের দেখাবো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। চেষ্টা করুন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা সম্পর্কে কমপ্লিট একটা আইডিয়া পাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন আজকের প্রথম প্রবলেমটার যে নাম্বারটা কোশ্চেন আছে, যে অ্যাসাইনমেন্ট যেটা, যে এনট্রপির মাধ্যমে আমার অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা লিখবো। তো এটা কিন্তু আপনাদের বইতে যেটা দেয়া আছে, বইতে হয়তো এই কোশ্চেনটা ডিরেক্ট দেয়া নাই। তো বইতে যেটা আছে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা ছিল, যে সিস্টেমে একটা জিনিস তাপ গ্রহণ করবে, বর্জন করবে, হ্যান ত্যান, এই জিনিসগুলা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হিসেবে লেখা আছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কিন্তু এখানে বলছে আমাদের এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করতে। তো দেখেন আমি সেই জিনিসটা আমি লিখে রেখেছি। এটা অ্যাকচুয়ালি আপনাদের লিখতে হবে, নিজের ভাষাতেই লিখতে হবে। আমি একটা, আমার মনে হয়েছে এই জিনিসটা এই অনুযায়ী দেখেন আমি উল্লেখ করছি যে জগতের সকল ঘটনা এমন ভাবে সংগঠিত হয় যেন ওই ঘটনাটি যে সিস্টেমের অন্তর্ভুক্ত সেই সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পায়। ঠিক আছে, তো সিস্টেমটি প্রত্যাগামী হলে এনট্রপি অপরিবর্তিত থাকে, আর সিস্টেমটা যদি প্রত্যাবর্তী হয় তাহলে অবশ্যই এনট্রপিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এটা সম্পর্কে আপনারা বিস্তারিত হয়তো বইতে পড়ছেন, যে আমার জগতে যে বাস্তব ঘটনাগুলা সেগুলাতে অবশ্যই যদি যে ঘটনাটা ঘটতেছে সেই ঘটনাটা কোনো সিস্টেমের অন্তর্ভুক্ত হয়, সেই সিস্টেমের অবশ্যই এনট্রপি বৃদ্ধি পাবে। যদি ধরেন যে তাপের আদান প্রদান, আমি উদাহরণস্বরূপ তাপের আদান প্রদানের কথা বললাম। একটা সিস্টেমে তাপের আদান প্রদান হলে কি ঘটনা ঘটে, যে আহ এই সাইডে একটা ইয়ে আছে এবং এই সাইডে একটা বস্তু আছে। এই বস্তুটার ধরেন তাপমাত্রা বেশি, এই বস্তুটার তাপমাত্রা বেশি, আর এই বস্তুটার তাপমাত্রা কম। ঠিক আছে, তো তাপ আমার কি হচ্ছে, এক বস্তু থেকে আরেক বস্তুতে যদি আদান প্রদান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই বস্তু থেকে এই বস্তুতে তাপের আদান প্রদান হবে। তাপের আদান প্রদান হইলে এখান থেকে এখানে যখনই যাবে তখন অবশ্যই সিস্টেমটার এনট্রপি বৃদ্ধি পাবে। সেটা আমি ব্যাখ্যা করবো, 4 নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে আমি ডিটেলসে ব্যাখ্যা করে দিব, কোনো অসুবিধা নাই। তো আমি জাস্ট এখানে সংজ্ঞাটা লিখছি, মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কিভাবে লেখা যায় সেই জিনিসটা আমি লিখছি। আর এই জিনিসটা তো আপনারা জানেনই যে প্রত্যাগামী হলে এনট্রপি অপরিবর্তিত থাকে, কারণ আগের পজিশনে টোটালি ফিরে আসে, আলটিমেটলি সিস্টেমের এনট্রপিটা অপরিবর্তিত থাকে, এবং অপত্যাবর্তী মানে পুরোপুরি আগের অবস্থায় আসবে না। এবং এটাই বাস্তব কেস, বাস্তবে সব ঘটনাই অ্যাকচুয়ালি হয় অপত্যাবর্তী। ঠিক আছে, প্রত্যাবর্তী বলতে অ্যাকচুয়ালি যে পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসা সিস্টেম গুলোতে, সেগুলো নর্মালি হয় না। অপত্যাগামী হইলে অবশ্যই এনট্রপি বৃদ্ধি পাবে। এবং সেই জন্য আমার প্রথম লাইনটা এভাবে লেখা, যে আম, সকল ঘটনা এমন ভাবে সংঘটিত হয় যেন ঘটনাটি এনট্রপি বৃদ্ধি পাবে, অর্থাৎ অপত্যাগামী প্রক্রিয়াই অ্যাকচুয়ালি আমাদের এনট্রপিটা বৃদ্ধি পায়। তো চলুন নাম্বারটা এবার সলভ করা যায়। তো দেখেন আমাদের নাম্বার কোশ্চেনটাতে বলা হয়েছে যে তাপ সঞ্চালনের 3 প্রক্রিয়া: পরিবহন, পরিচলন ও বিকিরণ। এই প্রণালীতে এনট্রপিটা বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, এবং তার সাপেক্ষে আমাদের গাণিতিক যুক্তিও দিতে বলছে। তো আমরা জানি যে তাপ সঞ্চালনের অ্যাকচুয়াল প্রসেস আসলে 3টা, মানে সঞ্চালন যেটা, পরিবহন, পরিচালন ও বিকিরণ। এটা সম্পর্কে আপনাদের কমপ্লিট ধারণা থাকার কথা যে পরিবহন, পরিচালন, বিকিরণটা কিভাবে সংঘটিত হয়। তো আমি এখানে সরাসরি লিখছি, দেখেন তাপ সঞ্চালনের 3 প্রক্রিয়া: পরিবহন, পরিচালন, বিকিরণ। 3 প্রণালীতে এনট্রপি বৃদ্ধি পায়, কারণ এই সিস্টেমটা টোটালি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ আপনি চিন্তা করেন পরিবহন, পরিচালন, বিকিরণ, এটা অ্যাকচুয়ালি তাপ সঞ্চালনের প্রসেস। এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ যে সঞ্চালিত হয়, তাহলে অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ সঞ্চালিত হইলে নিশ্চয়ই সেখান থেকে আমি ব্যাক করে আবার আগের আগের পজিশনে কখনোই আসতে পারবো না। ঠিক আছে, তো আগের পজিশনে যদি না আসতে পারি, এক বিন্দু থেকে, আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি, যে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে অ্যাকচুয়ালি আগের পজিশনে আবার ফিরে আসা, এটাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। কিন্তু এখানে তো তাপ সঞ্চালিত হয়ে টোটালি আরেক জায়গায় চলে যাচ্ছে, তার মানে আমি কি
এটাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলতে পারি, পরিবহন পরিচালনামূলক বিকিরণকে। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলতেই অ্যাকচুয়ালি বোঝাই হলো আমাদের অবশ্যই এন্ট্রপিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই কারণে আমি এই লাইনটা বললে আমাদের মেইনলি এই কোশ্চেনটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এখন গাণিতিক যুক্তি যেটা, এটার জন্য আমি দেখেন, আমি ধরেন যে এই তাপ সঞ্চালন তিনটাইটা একই রকম প্রায়, তো যে কোনো কম্বাইন্ডলি একটা কমন একটা সিস্টেম হিসেবে ধরেন এখান থেকে এখানে তাপ সঞ্চালিত হবে, হতে পারে সেটা পরিবহন পরিচালন বা বিকিরণ, যে কোনো এটাই হোক। আমি কমন ভাবে একটা ধরে নিলাম, এখান থেকে এখানে অ্যাকচুয়ালি তাপের আদান প্রদান হবে, এই দুইটা সংস্পর্শে আছে। ঠিক আছে, তো এই বস্তুটার বামের বস্তুটার তাপমাত্রা আমি মনে করলাম T1 এবং ডানের বস্তুটার তাপমাত্রা আমি মনে করলাম T2। ঠিক আছে, এখন তাপ আদান প্রদান হইতে হইলে নিশ্চয়ই T1 আর T2 তাপমাত্রা যদি সেম হয়, তাহলে তো এখান থেকে কোনো তাপ এখানেও যাবে না, এখান থেকে কোনো তাপও এখানে আসবে না। আমার অবশ্যই এক জায়গায় তাপমাত্রা বেশি হইতে হবে, তাহলেই কেবলমাত্র তাপের আদান প্রদান সম্ভব। তো আমি উদাহরণস্বরূপ মনে করলাম যে আমাদের T1টাই বেশি। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে কোনোটা, আপনি T1 গ্রেটার দেন T2 ধরেও কাজ করতে পারেন, বা T2 গ্রেটার দেন T1 ধরেও কাজ করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তো আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম আমাদের T1 গ্রেটার দেন T2, এটা আমি ধরে নিলাম। এখন আমি, এবং এটা কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা তো বুঝতেই পারতেছি, যেহেতু তাপ এখান থেকে টোটালি এখানে কনভার্ট হয়ে যাচ্ছে, আদান প্রদান হয়ে যাচ্ছে, সো আমি বলতে পারি এটাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো T1 যে গ্রেটার দেন যেহেতু T2, তাহলে এখান থেকে এখানে তাপ যাবে, অর্থাৎ T1, আচ্ছা T1 কে আমি এ বস্তু মনে করি, আর T2 কে আমি মনে করলাম বি বস্তু। তাইলে এ বস্তুটা যেহেতু তাপমাত্রা বেশি, তাহলে এ বস্তুটা তাপ হারাবে। আমি এখানে লিখে রাখলাম এ বস্তু তাপ হারাবে, আর বি বস্তু আমার কি করবে, তাপ গ্রহণ করবে। সিম্পল, এ বস্তুটা তাপ হারাবে আর বি বস্তুটা তাপ গ্রহণ করবে। এখন যদি তাপ হারায়, তাহলে এখন আসেন এনট্রপির পরিবর্তনটা আমি কিভাবে বিশ্লেষণ করব। তাহলে আমাদের এনট্রপির পরিবর্তনের আবার ফর্মুলাটা কি, ডিএস এ, এ বস্তুর জন্য আমি এনট্রপি পরিবর্তনটা ডিএস অফ এ মনে করলাম। তাহলে এটা অবশ্যই হবে আমাদের ডিকিউ বাই টি, আমাদের যে ফর্মুলাটা এনট্রপির। এখন একটু ভাবেন যে, আচ্ছা ডিএস বাই টি না, সরি T1। এখন একটু ভাবেন যে এ বস্তুটা তাপ হারাচ্ছে, তাহলে আমরা আমরা বোধহয় এই জিনিসটা জানি, আমাদের ডিটেলসে জানার কথা থিওরিতে, যে একটা বস্তু যদি তাপ হারায় সেক্ষেত্রে এনট্রপি হবে মাইনাস, আর যদি তাপ গ্রহণ করে তাহলে এনট্রপি না, সরি তাপটা হবে মাইনাস। ঠিক আছে, যদি একটা বস্তু তাপ হারায় তাহলে সেই বস্তুটার তাপটা হবে মাইনাস, আর যদি গ্রহণ করে তাহলে তাপটা হবে প্লাস। তো সেই হিসেবে আমি এটার আগে একটা মাইনাস দিতে পারতেছি, ডিএস এর আগে একটা অবশ্যই মাইনাস হবে, এবং ডিএসবি আমাদের কত হবে, আচ্ছা এটা নিচে লিখতেছি, ডিএসবিটা অ্যাকচুয়ালি আমাদের কত হবে, ডিএসবিটা তাপের পরিবর্তন আমি ধরলাম ওই ডিকিউই ধরলাম, এ যে পরিমাণ তাপ বর্জন করবে এ তো ঠিক সেই পরিমাণ তাপই গ্রহণ করবে, এই জন্য আমি তাপটা দেখেন আমি সেম রাখছি। তো সেই অনুযায়ী আমাদের ডিকিউ ডিভাইডেড বাই T2, এবং তাপ যেহেতু গ্রহণ করতেছে অবশ্যই চিহ্নটা হবে প্লাস। ঠিক আছে, গ্রহণ করলে প্লাস হবে, আর বর্জন করলে আমাদের চিহ্নটা হবে মাইনাস। এখন আমাদের টোটাল এন্ট্রপিটা কত হবে, আমি এখন সেটা দেখবো। টোটাল এন্ট্রপিটা অ্যাকচুয়ালি আমাদের কি হবে, টোটাল এন্ট্রপিটা ডিএস ধরলাম, তাহলে এটা অবশ্যই হবে কি ডিএস এ প্লাস ডিএসবি, এই দুইটার যোগফল। এটা যদি এখন মানটা বসায় দেই, ভ্যালুটা বসায় দেই, আমাদের ডিএস এর ভ্যালু হচ্ছে মাইনাস ডিকিউ বাই T1 প্লাস ডিকিউ বাই T2। ঠিক আছে, এখান থেকে দেখেন আমি যদি এখন এটাকে ভেঙে নেই, তাহলে আমাদের দেখেন আমি এটা মুছে দিচ্ছি, এটা লাগতেছে না আমার। এখন এখান থেকে আমি ক্যালকুলেশন করব একটু, আমাদের ডিকিউটা কমন যাচ্ছে,
ডিএস ইকুয়াল টু, এই যে এখান থেকে আমি ডিকিউটা কমন নিলে আমাদের আসতেছে কত, 1/T2 মাইনাস 1/T1। এবার আসেন মেইন লাইন। মেইন লাইনটা কি হবে, আমি এটার একটু লসাগু করে নিই, আরেক লাইন আমি করে নিয়ে আমি লসাগুটা করি। ঠিক আছে, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 T2। এখন আসেন T1 বড় না T2 বড়, আমি ধরে নিচ্ছি দেখেন T1 বড়। দ্যাট মিনস T1 থেকে T2 বিয়োগ করলে আলটিমেটলি কি মান আসবে, প্লাস মান। T1 T2 তো সব প্লাস মান। এটা যদি 25°C হয়, এটা ধরেন যে 13°C, সো দুইটাই প্লাস। তাহলে আলটিমেটলি প্লাস ডিভাইডেড বাই প্লাস, প্লাসই হবে। ডিকিউও প্লাস হবে, যেহেতু এখানে মডুলাস ভ্যালুটা উল্লেখ করা হবে। আর মাইনাস তো আমার দিকের ইয়ার কারণে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে, হারাবে বা গ্রহণ করার কারণে। তাহলে আলটিমেটলি আমাদের ডিএস এর টোটাল ভ্যালুটা আমার কি আসতেছে, ডিএস এর টোটাল ভ্যালুটা কিন্তু প্লাস আসতেছে। আর ডিএস এর ভ্যালু যদি প্লাস আসে তাহলে অবশ্যই এন্ট্রপিটা কি হবে, অবশ্যই এন্ট্রপিটা বৃদ্ধি পাবে। আর ডিএস এর মান যদি মাইনাস আসতো তাহলে আমি বলতে পারতাম আমাদের সিস্টেমের এন্ট্রপিটা হ্রাস পায়। ঠিক আছে, ক্লিয়ার? তো চলেন এবার গ নাম্বারটা আমি সলভ করি। এখানে ম্যাথের যে প্রবলেম গুলা, এগুলো সরাসরি আপনাদের বইতে ফর্মুলা নাই। ঠিক আছে, ম্যাথের যে প্রবলেম গুলা দেয়া আছে সরাসরি আপনারা বইতে ফর্মুলাটা পাবেন না, আপনাদের একটু চিন্তা ভাবনা করে ফর্মুলা গুলো আনতে হবে। এই ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছে, গ থেকে অ্যাকচুয়ালি আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা শুরু। তো সেটার জন্য গ না, অ্যাকচুয়ালি আমাদের ক্ষয়ই তো চলতেছে। ক নাম্বারে, সরি আমি একটু ভুল করে ফেলেছি, এটা তো ক নাম্বারই। ক নাম্বারে আমি একটা কোশ্চেন আমি সলভ করছি, আর দ্বিতীয় অংশ আমার কি বলছে যে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়ায় 4 গুণ প্রসারিত করতে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা কি হবে, এরকমই কিছু একটা মনে হয় বলা আছে দ্বিতীয় অংশে। তো আমাদের এটা সলভ করার জন্য আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে তাহলে সমস্ত প্রক্রিয়ার জন্য এন্ট্রপি পরিবর্তনের ফর্মুলাটা কি। আমাদের সরাসরি কিন্তু বইতে ফর্মুলা নাই, আবারও বলতেছি। তার জন্য আমি একেবারে এন্ট্রপি বেসিক ইকুয়েশনটা লিখলাম, যে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, একদম বেসিক যে ফর্মুলাটা। ঠিক আছে, এবার আসেন ডিকিউ হিসেবে আমি কোন ফর্মুলা ইউজ করবো। ডিকিউ হিসেবে কিন্তু অনেক ফর্মুলা আছে। সবার প্রথম ফর্মুলা আপনাদের সবার পরিচিত, 9-10 থেকে পড়তেছেন, যে এম এস ডেল থিটা, এইটার জন্য এম এস ডিটি। তো সেটার জন্য আবার এস লাগবে, আপেক্ষিক তাপ এস লাগবে। আপেক্ষিক তাপ এস কি দেয়া আছে? আপেক্ষিক তাপ এস কিন্তু দেয়া নাই। তো আপনি চাইলেই এই ফর্মুলা বসাইতে পারতেছেন না। ঠিক আছে, তাইলে আর কিভাবে চিন্তা করা যায়, ধরেন আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা, সেটাতে যাই একটু। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি ছিল আমাদের অ্যাকচুয়ালি? আমাদের অ্যাকচুয়ালি ছিল ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। সেখান থেকে আমাদের ডিডাব্লিউ এর জায়গায় লেখা যায় পিডিভি। ঠিক আছে, তো সমস্ত প্রক্রিয়ায় আবার আমরা কি জানি, ডিইউ, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা সেটা অবশ্যই কি হয়, সমস্ত প্রক্রিয়ায় শূন্য হয়। দ্যাট মিনস আমি ডিকিউ এর জায়গায় আমি লিখতে পারতেছি কি, পিডিভি লিখতে পারতেছি সিম্পলি। তাহলে দেখেন আমি এই এই উপরে যে ডিকিউটা আছে সেটার জায়গায় আমি দেখেন আমি পিডিভিটা বসায় দিচ্ছি। এখানে আমি দেখেন আমি ডিকিউ এর জায়গায় পিডিভি বসায় দিচ্ছি। ঠিক আছে, এক ধাপ হইল। এখন আবার আমাদের তাপমাত্রা দেয়া আছে কিন্তু চাপ আবার দেয়া নাই, তাইলে এটাও ইউজ করতে পারতেছি না, আমাদের পি কেও কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো পি কে আমি এখন কিভাবে কনভার্ট করি? আমাদের নিশ্চয়ই আমরা জানি যে পিভি ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের কি, এনআরটি। এটা আমাদের খুবই পরিচিত ফর্মুলা। ঠিক আছে, তো এখান থেকে আমি পি এর ভ্যালুটা দেখেন, যেহেতু পি এর ভ্যালু দেয়া নাই, আমি পি এর ভ্যালুটা একটু রিপ্লেস করে নিচ্ছি। পি এর ভ্যালু আসতেছে কত আমাদের,
এন আর টি বাই ভি, সিম্পল। তো পি এর জায়গাটায় দেখেন আমি এই পি এর জায়গাটায় এন আর টি ডিভাইডেড বাই ভিটা নিচে পাঠায় দিলাম, ডিবি লিখতে পারতেছি। সেখান থেকে আমি টি এবং টি কে কেটে দিতে পারতেছি উপরে নিচে। তাহলে আমাদের ফাইনাল ফর্মুলাটা কি আসতেছে? ডিএস ইজ ইকুয়াল টু এন আর ডিবি বাই ভি। কিন্তু আয়তনটা আমাদের দেখেন এখন এন জানা আছে, যেহেতু 1 গ্রাম বলছে সেখান থেকে এন বের করা যাবে। আর তো কনস্ট্যান্ট 8.31, আর ভিটা দেখেন পরিবর্তনশীল, 4 গুণ প্রসারিত হয়েছে। কিন্তু এরকম ডি আকারে থাকলে তো সেটা আমি এক্সপ্রেস করতে পারতেছি না। তাহলে সেটাকে এক্সপ্রেস করতে হলে আবার আমার এই সমীকরণটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে আমাদের অ্যাকচুয়ালি 1/v ডিভি, আমাদের ইন্টিগ্রেশন লোয়ার লিমিট v1 ধরলাম, আপার লিমিট ধরলাম কত? v2 ধরলাম। তাহলে এখান থেকে যদি ইন্টিগ্রেশন করি আমাদের এটা আসতেছে কত? s ইকুয়াল টু এন আর, ইন্টিগ্রেশনটা আর আমি দেখাইলাম না, আমি সরাসরি করে দিচ্ছি। 1/v কে ইন্টিগ্রেশন করলে লন v হয়, আর এখানে v2/v1 এটা আমি একবারে লিখে দিলাম, লন v2/v1, এন আর লন v2/v1। এখন কিন্তু আমাদের ফর্মুলা তৈরি হয়ে গেছে, সবগুলোরই মান জানা আছে। ঠিক আছে, অর্থাৎ আমি এটাকে প্রথম লাইন থেকে আমি এগুলো মুছে দিচ্ছি। এস ইকুয়াল টু আমাদের কত আসতেছে? এন আর লন v2/v1। এখন এন হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন বলছে, আর এন দ্বারা বোঝায় হলো মোল সংখ্যা। তাহলে আমরা জানি যে পরিমাণগত ইয়া থেকে আমাদের মোল সংখ্যা বের করতে হইলে যে পরিমাণটা দেয়া আছে অর্থাৎ 1 গ্রামকে তার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তো হাইড্রোজেন H2 এর আণবিক ভর কত? আমরা সবাই জানি যে সেটা 2 গ্রাম, দ্যাট ইজ 2। তাহলে এন এর মান আসবে 1/2, আর হচ্ছে কত? 8.31। আর আয়তন তো বলেই দিছে 4 গুণ, আদি আয়তনের 4 গুণ। আদি আয়তন যদি v1 হয় তাহলে v2 অবশ্যই হবে 4v1। এই v1 কাটা। এখন যদি এটা আমি হিসাব করি আমাদের ভ্যালুটা আসে কত? আমি সিম্পলি ক্যালকুলেটর ডিরেক্ট আমি লিখতেছি 5.76 জুল পার কেলভিন। এটা আমাদের আসে অ্যাকচুয়ালি ফাইনাল ভ্যালুটা। ঠিক আছে, সমস্ত প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে 4 গুণ প্রসারিত করতে এনট্রপি পরিবর্তন কত হবে? আমাদের কিন্তু খ নাম্বারটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে চলুন আমরা গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারটার জন্য আমাদের এগুলো দেখেন আমি মুছে দিচ্ছি। গ নাম্বারটার জন্য আমাদের বলছে যে যদি সমস্ত প্রক্রিয়ায় এই সেম কাজটা করা হয় যেটা খ নাম্বারে করছি, সেই সমস্ত প্রক্রিয়ায় 4 গুণ প্রসারিত করতে চাপের কোনো পরিবর্তন হবে কিনা। ঠিক আছে, তো চাপের কোনো পরিবর্তন হবে কিনা সেটার জন্য আমাদের আগে বুঝতে হবে এটা নিশ্চয়ই সমস্ত প্রক্রিয়া, কোনো অসুবিধা নাই তাতে। তো সমস্ত প্রক্রিয়া মানে আমরা কি জানি, এখানে কোন সূত্র খাটাইতে পারি? গ্যাসের যে বিভিন্ন সূত্র আছে সেটা অনুযায়ী আমরা সবাই জানি যে কোথায় তাপমাত্রা, কোন প্রক্রিয়াটাতে তাপমাত্রা স্থির থাকে। সমস্ত প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে এবং সেটা অনুযায়ী আমাদের সেখানে খাটে কোন সূত্র? আমাদের বয়েলের সূত্র, অর্থাৎ P1V1 ইজ ইকুয়াল টু P2V2। অ্যাকচুয়ালি কমন সূত্র হচ্ছে P1V1/T1 সমান P2V2/T2। তো তাপমাত্রা যেহেতু স্থির তাহলে T1T2 সমান, দুইটা দুই সাইড থেকে কেটে আমাদের থাকতেছে কত? P1V1 ইজ ইকুয়াল টু P2V2। এখন P1টা ছিল নর্মাল চাপ, বলেই দিছে কোশ্চেনে। তো নর্মাল চাপটা আমাদের কত? অ্যাকচুয়ালি 1 বলতে অ্যাটমসফিয়ার এককে, আমি অ্যাটমসফিয়ার এককে লিখতেছি, ওই সাইডেরটাও অ্যাটমসফিয়ারে পাবো। তো 1 অ্যাটমসফিয়ার P1 ধরে নিলাম। আদি আয়তনটা আমাদের কত? v1 ধরলাম। তাহলে শেষ চাপটা আমাদের বের করতে হবে, চাপের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আর শেষ আয়তনটা আমাদের কত? অ্যাকচুয়ালি 4v, যেহেতু আয়তন 4 গুণ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের দুই সাইড থেকে v কাটা, তাহলে P2 ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের কত? 1/4 অ্যাটমসফিয়ার।
অর্থাৎ অবশ্যই চাপের অবশ্যই পরিবর্তন হবে এবং সেই চাপটা হবে 1/4 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এবার দেখেন এই কোশ্চেনটার আমি দ্বিতীয় অংশটা করব। অর্থাৎ এখানে আমার মনে হয় বলছে যে এই সমস্ত প্রক্রিয়ায় 4 গুণ প্রসারিত করতে আমাদের কৃত কাজটা কত হবে। ঠিক আছে, কৃত কাজটা কত হবে। তো কৃত কাজের নিশ্চয়ই আমরা ফর্মুলাটা জানি, যে আমাদের কৃত কাজের ফর্মুলাটা হচ্ছে dw ইজ ইকুয়াল টু পিডিবি। ঠিক আছে, তো পি এর মান সরাসরি জানা নাই, আমাদের পি এর ভ্যালুটা আমি রিপ্লেস করব কই থেকে, পিবি ইকুয়াল টু এনআরটি থেকে, বাদ বাকি ভ্যালুগুলো যেহেতু জানি। তো পি ইকুয়াল টু এখান থেকে আসতেছে কত, এনআরটি বাই ভি। তাহলে পি এর জায়গায় দেখেন আমি এনআরটি বাই ভি বসাইলাম ডিবি। এখন গ্যাস যেহেতু 4 গুণ প্রসারিত হইতেছে, তাহলে টোটাল কৃত কাজ পাইতে হইলে আমাদের অবশ্যই এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এনআরটি বাইরে কনস্ট্যান্ট, ভি1 থেকে ভি2, 1/v ডিবি। তো এটাকে যদি ফাইনালি আমি ইন্টিগ্রেশন করি, আমাদের 1/v কে করলে লন ভি আসে, সেখান থেকে আমি এটা পাচ্ছি কত, এনআরটি লন v2/v1। এবার আমরা একটু ভ্যালুগুলো বসায় দেই। এন এর ভ্যালু ছিল 1 গ্রাম, তো 1 গ্রাম থেকে আমাদের মোট আণবিক ভর দিয়ে ভাগ করলে 2, আর ছিল আমাদের 8.31, টি তো কত, টি ছিল 27°C, দ্যাট মিনস 300 কেলভিন। আপনাদের ইকুয়েশনে যদি টি থাকে তাহলে সেটা অবশ্যই কেলভিনে বোঝায়, আর টিটা থাকলে মেইনলি বোঝায় ডিগ্রি সেলসিয়াসে। তো এখানে 300 কেলভিন, এরপরে কত লন v2/v1, অবশ্যই এটা হবে 4v1 v2, আর নিচে তো v1। এগুলো কাটা, ফাইনালি যদি এটা হিসাব করি আমাদের ভ্যালুটা আসে কত, 1728.0159 জুল। তাহলে দেখেন আমাদের গ নাম্বারটা কিন্তু সলভ হয়ে গেছে। এবার চলুন আমরা ঘ নাম্বারটা সলভ করি। দেখেন আমাদের ঘ নাম্বারটাতে বলছে, ঘ নাম্বারটা বেশ ইনডিরেক্টলি বলছে, এতটা ডিরেক্টলি বলে নাই, যে সমচাপ প্রক্রিয়ায় ওই সেম গ্যাসকে 4 গুণ প্রসারিত করতে এনট্রপি পরিবর্তনটা কত হবে। অর্থাৎ আগেরটা ছিল সমষ্ণ, গ পর্যন্ত আমি টোটালি সমষ্ণ প্রক্রিয়ায় এটা করছি। এবার ঘ নাম্বারে বলছে আমাদের কি, সমচাপ প্রক্রিয়া। ঠিক আছে, তো আমাদের শুরু থেকে আবার চিন্তা করতে হবে। শুরু থেকে চিন্তা করলে অ্যাকচুয়ালি আমাদের ডিএস সমান এখন কনফিউশন, ডিকিউ এর কোন ইকুয়েশন ইউজ করব। তো এমএস ডিটি, এমএস ডেল থিটা নিশ্চয়ই ইউজ করতে পারতেছেন না, কারণ আপেক্ষিক তাপ এস দেয়া নাই। বাদ। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ ইউজ করতে পারবো না, তার একটা কারণ আছে। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ ইউজ করছি, তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র যেটা, কিন্তু এখানে ইউজ করতে পারবো না, কারণ আমাদের ডিউ এর ভ্যালু জানা নাই। ওখানে ডিউ এর ভ্যালুটা 0 হয়ে গেছিল, যার কারণে আমি সমস্ত প্রক্রিয়ায় ইউজ করতে পারছি, কিন্তু সমচাপ প্রক্রিয়ার সব ভ্যালুই আছে আমাদের। ঠিক আছে, কাজও আছে, অবন্ধনী শক্তি ডিইউ আছে, ডিকিউ আছে। তো আমি এটা মুছে দিলাম। তাহলে এবার বুদ্ধি কি, এবার বুদ্ধি হইলো আমরা আরেকটু চিন্তা করবো অ্যাডভান্সলি, যে ডিকিউ হিসেবে আর কোন ফর্মুলা থাকতে পারে। তো প্রক্রিয়াটা বলা আছে সমচাপ, আর সমচাপ মানে স্থির চাপ। আর স্থির চাপে বোধহয় আপনাদের বইয়ের ভিতরে আরেকটা ফর্মুলা আছে, যে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, অর্থাৎ স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বলতে অ্যাকচুয়ালি বোঝায় কি, সিপি। এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে সবার। আমি সিপি এর ফর্মুলাটা আমি লিখবো, পরে আমি আস্তে আস্তে সিপি এর ভ্যালু ইনডিরেক্টলি দেয়া আছে সেটা আমি বের করব। তো সিপি ইকুয়াল টু আমাদের ফর্মুলাটা কি ছিল, ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি।
নিশ্চয়ই এই ফর্মুলাটা ছিল সিপির ভ্যালুটা। তো এখান থেকে দেখেন আমরা ডিকিউটাকে রিপ্লেস করে দিতে পারতেছি। ডিকিউ ইকুয়াল টু আমরা কত বলতে পারতেছি, এনসিপিডিটি। ডিকিউ সমান যদি এনসিপিডিটি হয়, এই ভ্যালুটা দেখেন এই ডিএস এ বসায় দেই আমি। এই ডিএস এর ভ্যালুটা আমার কত আসতেছে, এই যে এই ডিকিউ এর জায়গায় এনসিপিডিটি যদি বসায় দেই, এটা আসতেছে। এখন যদি এটা আসে, তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে, এখন এন তো জানা আছে 1 গ্রাম যেহেতু, আর সিপি কিন্তু ডিরেক্টলি দেয়া নাই, একটু ইনডিরেক্টলি দেয়া আছে, আমরা সেটা দেখবো একটু পরে। আর ডিটি বাই টি এটাও একটু ইনডিরেক্টলি দেয়া আছে, আমাদের এটাও বুঝতে হবে ভালো মতো। তো আমি দেখেন আগে আমি সিপিটা বের করি, তারপর ডিটি বাই টি এটাও এক্সপ্লেইন করে দিব ইনশাল্লাহ। তো সিপি এখান থেকে আমি কি বলতে পারতেছি দেখেন, আমাদের একটা ইকুয়েশন আছে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। সেখান থেকে আমি বলতে পারতেছি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু 8.31। এটা দেখেন আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এবং আমাদের গামা ইকুয়াল টু ছিল আবার আমাদের সিপি বাই সিবি। আর গামার মানটা মুখস্থ রাখাটা আপনাদের দায়িত্ব। গামা বলতে অ্যাকচুয়ালি বোঝায় ওই কনস্ট্যান্টটা। তো গামার ভ্যালু এটা কিন্তু হাইড্রোজেন বলতে অ্যাকচুয়ালি বোঝায় দ্বিপারমাণবিক গ্যাস। তো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমাদের গামার ভ্যালুটা কত ছিল, 1.4 ছিল। ঠিক আছে, তো সিপি বাই সিবি ইকুয়াল টু আমি কত বলতে পারতেছি, 1.4। 2 নাম্বার ইকুয়েশন। এখন এই 1 এবং 2 সলভ করে আমরা কিন্তু সিপির ভ্যালুটা পেয়ে যাবো, যে সিপির ভ্যালুটা আমরা এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমি একটু ক্যালকুলেটার সমাধানটা করে নিচ্ছি। এটা সরাসরি 5 ইকুয়েশন, এটা থেকে ক্যালকুলেটার সমাধানটা করে নিচ্ছি। 1 - 1 8.31, তারপরে কত 1 - 1.40। সিপির ভ্যালুটা আমার আসতেছে 29.085। এখান থেকে আমি সিপির ভ্যালুটা পাচ্ছি কত, 29.085। আর সিপির ভ্যালু আমাদের লাগবে না, সো আমি সিপির ভ্যালুটা আর বের করলাম না, যেহেতু আমার ইকুয়েশন সিপি আছে। তাইলে দেখেন আমাদের এইখানে এনসিপি, এখন পুরা এন্ট্রপিটা পাইতে হইলে এটাকে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। 1/t dt, তাপমাত্রা T1 থেকে T2 তে চেঞ্জ হইলো ধরেন। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে ইয়া করি, তাহলে এস ইকুয়াল টু এনসিপি, এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমাদের আসতেছে কত, ln T2 বাই T1। আমাদের ফাইনাল ফর্মুলা প্রায় চলে আসছে। এখন আমি এই উপরের নিচেরটুকু আমি মুছে দিয়ে উপরেরটুকু আমি মুছে দেব। এই ফর্মুলাটা আমি ইউজ করব ফাইনাল এক্সপ্রেশনটা পাওয়ার জন্য, ফাইনাল রেজাল্টটা পাওয়ার জন্য। তো দেখেন আমি এখানে যদি এখন হিসাব করি, এই ভ্যালুটা আমি উপরে লিখতেছি, এস সমান এনসিপি ln T2 বাই T1। এনসিপি জানা আছে, আবার T1 T2 আবার জানা নাই, আরেক ঝামেলা। তাহলে এটা এখন কিভাবে বের করি, তো এটারও বুদ্ধি আছে। কি বুদ্ধি, আমাদের তাপমাত্রা জানা নাই, বাট আয়তনটা জানা আছে, 4 গুণ আয়তন আছে। ঠিক আছে, তো আমাদের গ্যাসের নরমাল সূত্রটা ছিল P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। আর এখানে তো বলেই দিছে সমচাপ প্রক্রিয়া, দ্যাট মিনস আমাদের P1 P2 সমান হবে। দ্যাট মিনস P1 P2 দুই সাইড থেকে আমি কেটে দিতে পারি। এখন V1 ইকুয়াল টু কত, আমাদের V1 কে V1 ই রাখলাম, T1 T1 এর মতোই রাখলাম, আর আয়তন বলছে 4 গুণ হয়ে গেছে, তাহলে 4 V1 V2 জায়গায়।
এটা এটা কাটা, তাহলে V2 কাটা। এখান থেকে T2/T1 একবার আমি কত বলতে পারতেছি, T2/T1 4 বলতে পারতেছি। এই T2/T1 সমান 4টা অ্যাকচুয়ালি এখানে আমি বসাই। এখন দেখেন সব ভ্যালুই আমাদের আছে। এন এর ভ্যালুটা ছিল 1/2, সিপির ভ্যালুটা বের করে রাখছি কত, 29.085, আর এটার ভ্যালু কত লন 4, T2/T1 এই যে 4 পাইছি। এটা যদি এখন ফাইনালি হিসাব করি, আমাদের রেজাল্টটা আসে কত, 20.16। 20.16 জুল পার কেলভিন, এটা আসে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আমাদের ঘ নাম্বারটাও দেখেন সলভ হয়ে গেল। এবার চলুন পরের প্রবলেমে যাওয়া যাক। তো দেখেন অ্যাকচুয়ালি আমার পরের কোশ্চেনটায় বলা আছে যে কার্নো চক্রটাকে তাপমাত্রা বনাম তাপমাত্রা ভার্সেস এনট্রপি একটা গ্রাফের মাধ্যমে এক্সপ্লেইন করতে বলছে। কিন্তু আমাদের কিন্তু বইতে এই প্রবলেমটা সরাসরি নাই, আমাদের বইতে অ্যাকচুয়ালি আছে ভি ভার্সেস পি গ্রাফটা কার্নো চক্রের। তো আমি প্রথমে এটাই এক্সপ্লেইন করে দিচ্ছি, তারপরে আমি ওইটাতে যাব। তো দেখেন আমি কার্নো চক্রের জন্য এই যে এ পয়েন্ট থেকে শুরু করে এই দেখেন তীর চিহ্ন দেওয়া আছে, এ থেকে বিতে, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তো এ তে তাপমাত্রা, এ থেকে বি তে আমাদের অ্যাকচুয়ালি একটা গ্রাফ ভি ভার্সেস পি গ্রাফের জন্য একটা গ্রাফ যদি নিচের দিকে নামে, আমরা সবাই জানি এটা হয় সমস্ত প্রক্রিয়া হবে, নয়তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। ঠিক আছে, তো সমস্ত নাকি রুদ্ধতাপীয় সেটা আবার আলাদা করব কিভাবে, সেটার জন্য অ্যাকচুয়ালি যে গ্রাফটা খাড়া হয় সেটাকে আমি অ্যাকচুয়ালি বলি রুদ্ধতাপীয় গ্রাফ, আর যেটা অপেক্ষাকৃত কম খাড়া সেটাকে আমরা বলি সমষ্ণ গ্রাফ। তো এখানে আমরা বুঝতেই পারতেছি এই বি থেকে সি খাড়া বেশি, দ্যাট মিনস এটা রুদ্ধতাপীয়। এ থেকে বি খাড়া কম, সমষ্ণ। আবার সি থেকে ডি সমষ্ণ, ডি থেকে এটা রুদ্ধতাপীয়। সমষ্ণ যদি হয় তাহলে তাপমাত্রা সেম থাকবে। তাহলে এই জায়গাটা এ বিন্দু তাপমাত্রাটা আমাদের কত, এ বিন্দু তাপমাত্রাটা T1, দেখেন বি বিন্দুতে তাপমাত্রা T1ই আছে। সি বিন্দুতে আবার বি থেকে সি তে গেলে রুদ্ধতাপীয়, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া অবশ্যই তাপমাত্রা চেঞ্জ হবে। তাপমাত্রা চেঞ্জ হয়ে দেখেন T2 হয়েছে, সি বিন্দু তাপমাত্রাটা T2 হয়েছে। আবার সি থেকে ডি আবার সমষ্ণ, দ্যাট মিনস তাপমাত্রাটা দেখেন আবার আগের তাপমাত্রা T2ই আছে। ঠিক আছে, আবার এখান থেকে তো আবার আগের পজিশনে চলে গেল। এবার আসেন তাপ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপটা কনস্ট্যান্ট থাকে। প্রথমে আছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া অবশ্যই তাপের পরিবর্তন হবে। তাহলে এ থেকে বি তে যাইতে দেখেন এ তাপ ছিল আমাদের Q1, বি তে কিন্তু তাপ হয়ে গেছে Q2, অবশ্যই চেঞ্জ হবে যেহেতু সমষ্ণ প্রক্রিয়া। আর বি থেকে সি তে যাইতে যেহেতু রুদ্ধতাপীয়, তাপের কোনো চেঞ্জ হবে না, দ্যাট মিনস বি থেকে সি তে আমাদের তাপ দেখেন Q2 আছে। এবার আসেন সি থেকে ডি, সমষ্ণ প্রক্রিয়া, দ্যাট মিনস তাপের চেঞ্জ হবে। আর ডি থেকে এ আবার রুদ্ধতাপীয়, দ্যাট মিনস তাপ একই থাকবে। তো এ তাপ যেহেতু Q1, আমার ডি এর তাপটা অবশ্যই হবে কত, এই দেখেন আমি Q1 এ লিখে রাখছি। ঠিক আছে, আর এটা তাপ ছিল Q2, তাপও চেঞ্জ হয়েছে। আবার এ থেকে ডি তে তাপটা সেম আছে। এটা হলো ফাইনাল ইয়ারটা, এবং আমরা সবাই জানি Q1 গ্রেটার দেন Q2 হয়। Q1টাকে অ্যাকচুয়ালি গ্রাহক বলা হয়, আর Q2টাকে বর্জক বলা হয়। তো গ্রাহকটার অবশ্যই ইয়াটা বেশি, Q1 অবশ্যই Q2 থেকে বেশি, আর T1টা অবশ্যই T2 থেকে বেশি। তো আমি আপনাদেরকে পুরাটা একদম রচনামূলক ভাবে আমি দিতেছি না, আমি পুরা কথাটা মুখে বলতেছি, আপনারা একটু নিজের ভাষায় জিনিসটা এক্সপ্লেন করবে, কারণ অলরেডি টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে গেছে। আর প্রত্যেকটা লাইন যদি করে করে আমি ব্যাখ্যা প্লাস লিখে দেই, এটা অনন্তকাল ধরে চলবে। ঠিক আছে, তো আপনারা একটু জিনিসটা বুঝে জাস্ট নিজের ভাষায় এই জিনিসটা লিখবেন। তো এরপরে আমি এই গ্রাফটা যদি আঁকাইতে চাই, এদিকে আমাদের টি, এদিকে এস, তাপমাত্রা ভার্সেস এনট্রপি গ্রাফ। তো আমি এনট্রপি বেসিক ইকুয়েশনটা লিখতেছি। আমরা একদম শুরুর পয়েন্ট থেকে চিন্তা করবো, অর্থাৎ এ বিন্দু।
আমি এই বিন্দুটা একটু ডান দিকে ধরতেছি, ডান দিকে ধরার কারণ আছে, তাই জন্যই ধরলাম। তো এ থেকে বিতে একটু চিন্তা করি, আমাদের এ থেকে বিতে কিন্তু প্রসেসটা হচ্ছে সমষ্ণু, ঠিক আছে? অর্থাৎ তাপমাত্রা সেম থাকবে, বাট তাপের পরিবর্তন হবে, ঠিক আছে? তো তাপটা আবার কি হবে, মান বাড়বে নাকি কমবে একটু বুঝে নেই। এ থেকে বিতে যাইতে Q1 থেকে Q2 এসে, Q1 এর ভ্যালু Q2 থেকে বেশি, দ্যাট মিনস অবশ্যই এ থেকে বিতে যাইতে তাপটা কমে যাবে। আর তাপ কমে গেলে আমরা দেখতেই পাচ্ছি ডিকিউ আর ডিএস আবার সমানুপাতিক, দ্যাট মিনস তাপ কমলে এন্ট্রপিও কমবে। দ্যাট মিনস আমাদের এ থেকে বিতে যেতে হলে আমাদের গ্রাফটা খাড়া বরাবর নিচে নেমে যাবে। এখন খাড়া বরাবর নিচে নামারও কারণ আছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি কিন্তু তাপমাত্রাটা কনস্ট্যান্ট, তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। তো তার কারণে আমাদের অ্যাকচুয়ালি খাড়া বরাবর কমে গেছে ভ্যালুটা। কারণ এই দেখেন এ বিন্দুর জন্য টি স্থানাঙ্ক যা হবে, বি বিন্দুর জন্য দেখেন টি স্থানাঙ্ক সেম হবে। আপনারা যে স্থানাঙ্ক ব্যবস্থাটা জানেন সেটা অনুযায়ী তাপমাত্রা সেম আছে, বাট এনট্রপিটা এ থেকে বি তে কমে যাচ্ছে, যেহেতু তাপটা কমে যাচ্ছে, Q1 থেকে Q2 তে কনভার্ট হচ্ছে, সে কারণে আমাদের এনট্রপিটাও কমে যাচ্ছে, ঠিক আছে? এবার আসেন বি থেকে সি তে গেলে ঘটনাটা কি ঘটবে। তাহলে এবার বি থেকে সিটা বুঝি। বি থেকে সি অ্যাকচুয়ালি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের তাপের কোনো পরিবর্তন হয় না, মিন্স এনট্রপিরও কোনো পরিবর্তন হবে না। তাপের পরিবর্তন শূন্য মানে এনট্রপি পরিবর্তন শূন্য। দ্যাট মিনস তাপের কোনো পরিবর্তন হবে না বলতে মানেই এনট্রপির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আমি শিওর এনট্রপির কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? কিন্তু আবার তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রাটা পরিবর্তন হয়ে T1 থেকে T2 তে কনভার্ট হবে। আবার আমরা জানি T1 গ্রেটার দেন T2, দ্যাট মিনস অ্যাকচুয়ালি তাপমাত্রাটা কি হয়ে যাবে, কমে যাবে। এবং সেটা কি ওয়েতে কমবে আমাদের, আমি একটু আলাদা কালারে মার্ক করে দিই। আমাদের কমে যাবে কিন্তু অনুভূমিক বরাবর কমে যাবে, কারণ আবার এনট্রপির পরিবর্তন এখানে আবার নাই, ঠিক আছে? দেখেন স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী ওয়াই স্থানাঙ্ক সেম, ওয়াই স্থানাঙ্ক সেম বলতে এস, ওয়াই স্থানাঙ্কে আছে এস, দ্যাট মিনস এনট্রপি যেহেতু একই, প্রত্যেকটা পয়েন্টে বি থেকে সি তে, এটা অ্যাকচুয়ালি সি পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি সি পয়েন্ট, বি এর জন্য এস যা হবে সি এর জন্য এস তাই হবে। আর বাম দিকে যাওয়ার কারণ তাপমাত্রা কমে যাচ্ছে, T2 তে যেহেতু সি তে যেহেতু তাপমাত্রাটা T2 এবং T2 T1 এর থেকে ভ্যালুতে কম, সেই কারণে আমার বাম দিকে গেছে গ্রাফটা, ঠিক আছে? এবার আসেন সি থেকে ডি। সি থেকে ডি তে যেতে হইলে আমার কি ঘটনা ঘটতেছে, আমাদের সমস্ত প্রক্রিয়া। আর সমস্ত প্রক্রিয়ায় আমরা সবাই জানি তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে। আর সি থেকে ডি তে যাইতে Q2 থেকে Q1 এ কনভার্ট হইতেছে, অর্থাৎ তাপটা আবার বেড়ে যাচ্ছে। যদি তাপ বেড়ে যায় এনট্রপিও বেড়ে যাবে, তাপ বেড়ে গেলে দেখেন এই যে এনট্রপিও বেড়ে যাবে, যেহেতু সমানুপাতিক। তাইলে কনক্লুশনটা দাঁড়াইলো আমার এনট্রপিটা বাড়বে কিন্তু তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। দ্যাট মিনস এই জিনিসটাকে আমি বলতে পারি কি, এরকম খাড়া বরাবর এটা উপরে উঠে যাবে, ঠিক আছে? এবং এই পয়েন্টটা হবে ডি পয়েন্ট। ক্লিয়ার? একই ওয়েতে এইভাবেই এক্সপ্লেন করবেন। এখানে দেখেন এই যে তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আসেন ডি থেকে এ, আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো আমরা সবাই জানি যে তাপটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তো তাপ যদি তাপের অর্থাৎ তাপের কোনো পরিবর্তন হয় না, মিন্স এনট্রপিরও কোনো পরিবর্তন হবে না। কিন্তু আবার তাপমাত্রাটা কি ঘটনা ঘটতেছে, T2 থেকে T1 এ কনভার্ট হচ্ছে, দ্যাট মিনস তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে আবার। তাহলে কনক্লুশনটা দাঁড়াইলো আমার এনট্রপিটার কোনো পরিবর্তন হবে না, এনট্রপির কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাপমাত্রাটা বেড়ে যাবে। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি কি হবে, ডান দিকে চলে যায়, এখানে এসে মিলিত হবে, আগের পজিশনে আবার চলে আসছে। এবং আমাদের অ্যারো চিহ্নগুলো আমরা একটু দিব, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এ থেকে যাত্রা শুরু করছি, এ থেকে বি তে পাঠাইছি, বি থেকে সি তে, সি থেকে আবার ডি তে, ডি থেকে এ তে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমাদের স্থানাঙ্কগুলো আমরা একটু লিখবো। এখানে এস এবং টি আছে, তাইলে S1, T1, ঠিক আছে?
বি তে যেতে আবার এনট্রপিটা কি হয়ে যাবে, এনট্রপি তো পরিবর্তন হবে। তো বি এর এনট্রপিটা আমি ধরলাম কত, S2, আর তাপমাত্রা কিন্তু একই থাকবে, দ্যাট মিনস তাপমাত্রাটা T1ই থাকবে। ঠিক আছে, আর সি বিন্দুতে আমার কত, সি বিন্দুতে আমার কত, S3। সি বিন্দুতে এস একই আছে, বাট তাপমাত্রাটা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, T2 হয়ে গেছে। আবার সি থেকে ডিতে গেলে কি হবে ঘটনা, আমরা মেইনলি এই জায়গায় মনে হয় একটা ভুল করে ফেলছি। টি যেহেতু এক্স স্থানাঙ্ক, টিটাকে আগে লিখি আমরা। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, আই এম সো সরি। আমি প্লেন করে দিচ্ছি। এক্স স্থানাঙ্ক আগে হয়, ওয়াই স্থানাঙ্কটা পরে পরে হয়, তো সেটা অনুযায়ী আমাদের এটা T1, S1। বি বিন্দু আমাদের কত, তাপমাত্রাটা সেম, কিন্তু তাপ এনট্রপিটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে কত হচ্ছে, S2। বি থেকে সি তে যাইতে হলে কি হচ্ছে, তাপমাত্রাটা চেঞ্জ হয়ে T2 হচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু এনট্রপি আবার ফিক্স, S2। আর ডি তে যায় আবার কি ঘটনা ঘটতেছে, আমাদের T2 টা একই আছে, বাট এনট্রপি পরিবর্তন হয়ে আবার দেখেন S1 এ কনভার্ট হয়ে গেছে। আর চাইলে আপনারা তাপটা উল্লেখ করতে পারেন। এই পয়েন্টের তাপটা অ্যাকচুয়ালি ছিল কত, এই পয়েন্টের তাপটা যদি আমাদের Q1 হয়, বি পয়েন্টের তাপটা আমাদের হবে Q2, সি পয়েন্টের তাপটা হবে, সি পয়েন্টের তাপটা আবার হবে Q2, আর ডি পয়েন্টে এটা আবার কনভার্ট হয়ে কত হয়ে যাবে, Q1 এ কনভার্ট হয়ে যাবে। কার্নোচক্রের মেইন ইয়া অনুযায়ী আমি এই জিনিসটাকে লিখলাম। এবং অবশ্যই এই গ্রাফটার শেষে অবশ্যই বলে দিবেন যে আমাদের S1, এই যে S1 এর ভ্যালুটা S2 থেকে বেশি, তো এই কথাটা একটু বলে দিবেন, বলে দেওয়াটা ভালো। S1 গ্রেটার দেন S2। তো এইটা গেল ও নাম্বার, 5 নাম্বারটা। এবার আমি লাস্টের ইয়াটা আমি সলভ করে দেবো, 6 নাম্বারটা। তো দেখেন আমাদের সবার লাস্টে যে প্রবলেমটা দেয়া আছে সেটাতে বলা আছে যে এরকম ভি ভার্সেস পি একটা গ্রাফ আছে। দুইটা অংশ অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে হবে। একটা ভি ভার্সেস পি গ্রাফের জন্য আমার এ থেকে বি এবং বি থেকে এ তে ফিরে আসার সময় যে এনট্রপির টোটাল যে পরিবর্তন, সেটা অনুযায়ী এই এনট্রপির টোটাল পরিবর্তনটা আমাদের নির্বাচিত কোনো পথের উপর নির্ভর করে কিনা। তো এক কথায় উত্তরটা হবে না, নির্বাচিত পথের উপর কখনোই ডিপেন্ড করবে না। আপনি যে দিকে খুশি পথটা নিতে পারেন, বাট টোটাল এনট্রপি আলটিমেটলি 0 আসবে। দ্যাট মিনস এনট্রপির কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা দেখতেই পাচ্ছি এ বিন্দু থেকে বি বিন্দুতে যায়, আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরে আসছে। ঠিক আছে, অর্থাৎ এনট্রপির কোনো পরিবর্তন হবে না, এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং সেটা নির্বাচিত পথের উপর কখনোই ডিপেন্ড করবে না। আপনি এই এ থেকে বি এই পথ দেয়া আছে, বা আপনার মনে হইলো আপনি না এইভাবে যাবেন না, আপনি এইভাবে যায় এখানে যায় আবার এখানে ফিরে আসবেন। এ থেকে ধরেন এই বি পয়েন্ট ধরলাম, এইটা যেভাবেই নেন না কেন আপনার টোটাল এনট্রপির পরিবর্তন 0 হবে, কারণ এ থেকে শুরু করে বিতে দেয় আবার ওই এতেই ফিরে আসছে। নির্বাচিত পথের উপর এনট্রপির পরিবর্তন কখনোই নির্ভর করবে না। ঠিক আছে, তো এটাই চলেন একটু আমরা এক্সপ্লেইন করে দেখি। তো এ থেকে বি, আমি এখানে যদি এনট্রপি পরিবর্তনটা হিসাব করি, আমাদের অ্যাকচুয়ালি টোটাল এনট্রপির পরিবর্তন হবে 0, ডিএস ইজ ইকুয়াল টু 0। আমরা এই গ্রাফটা দেখতেছি। তো ডিএস কে ভেঙে আমি লিখতে পারতেছি কি, ডিএস এ বি প্লাস ডিএস, আর কোন পথে আসতেছে, বি এ পথে, তাহলে ডিএস বি এ ইজ ইকুয়াল টু 0। তো ডিএস এ বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিএস বি এ। ঠিক আছে, এখান থেকে আমি যদি একটু ডিএস কে, ডিএস তো ক্ষুদ্র এনট্রপি পরিবর্তনটা, আমরা যদি টোটাল এনট্রপি পরিবর্তন নেই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি হবে, একটা ইন্টিগ্রেশন ইউজ করতে হবে, এবং ইন্টিগ্রেশনের ভিতরে
ডিএস এ বি, এ থেকে বি। ঠিক আছে, আচ্ছা এটা আর এ বি লেখার দরকার নাই, এ বি তো নিয়েই নিছি আমি, এই যে লিমিট হিসেবে নিয়ে নিছি ডিএস এ থেকে বি। আর এখানে আমার আসতেছে কত, মাইনাস অফ ডিএস বি থেকে এ। ঠিক আছে, আচ্ছা এটা এবি লিখি, নাইলে পরে দুইটা একই রকম হয়ে যাবে, তার কারণে আমি ডিএস এবি আর এখানে ডিএস বি এটা লিখে নিলাম। এখন দেখেন আমাদের এ থেকে বি, এখানে ইন্ডিকেশনের একটা প্রপার্টি হিসেবে আমরা কি জানি, বি থেকে এ পর্যন্ত ডিএস বি এ, তার আগে একটা দেখেন মাইনাস আছে। আমরা ইন্ডিকেশনের একটা প্রপার্টি অনুযায়ী জানি যে এখানে আমি যদি ইন্ডিকেশন অফ এ থেকে বি ডিএস এ বি এটা ইউজ করি, আর এখানে এই জিনিসটাকে লাইক আমি কি লিখতে পারতেছি, এই মাইনাস আছে, দ্যাট মিনস আমি যদি লিমিটটাকে একটু উল্টায় দেখি তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এই মাইনাসটা উঠে যায়, আলটিমেটলি আমার কি হচ্ছে, এ থেকে বি পর্যন্ত ডিএস বি এ। দুই সাইড থেকে ধরেন আমি ইন্ডিকেশনটা তুলে দিলাম, এখন আমার তো লিমিটটা একই আছে, তাহলে ডিএস এ বি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমার আসতেছে কত, ডিএস বি এ। এনট্রপি পরিবর্তন আলটিমেটলি মানে এই অংশের জন্য আর এই অংশের জন্য এনট্রপি ইয়াটা সমান আসতেছে, সেটা অনুযায়ী অ্যাকচুয়ালি আমাদের ডিএস ইকুয়াল টু 0 আসে। তো দেখেন পরের অংশটায় আমার বলা আছে ভূমি এবং উচ্চতা দেয়া আছে। এখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভরশীল কিনা, এটারও এক কথায় উত্তর হবে না। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কিন্তু পথের উপর কোনোভাবেই নির্ভরশীল না, কারণ আপনি এ থেকে বি এভাবে নিছেন, ধরেন এ থেকে বি আমি এভাবে নিলাম, আবার বি থেকে এ তে ফিরে আসলাম, আলটিমেটলি টোটাল কাজ কিন্তু শূন্য আসতেছে। আপনি যেভাবেই যান এ থেকে বি তে, এভাবে না যায় যদি অন্য কোনো ওয়েতেও যান তারপরে এ তে ফিরে আসেন, আলটিমেটলি কিন্তু আমাদের কাজটা কিন্তু শূন্যই আসতেছে। অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের যে হিসাবটা সেটা আলটিমেটলি পথের উপর নির্ভরশীল না, শুধুমাত্র আদি অবস্থান ও শেষ অবস্থানের উপর নির্ভরশীল। ঠিক আছে, ক্লিয়ার? তো এই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি আরেকটু মানে ম্যাথমেটিক্যালি একটু দেখবো। তো ভূমি উচ্চতা এটা অনুযায়ী আমাদের গ্রাফটা দেখেন, এ থেকে বিতে যে বি থেকে এতে চলে আসছে। তো ডাব্লিউ এ বি অর্থাৎ এ বি অংশের যে কাজটা, সেই কাজটা অ্যাকচুয়ালি কি হবে, আমাদের আমাদের কি হবে, ডাব্লিউ এ বি ইজ ইকুয়াল টু আমাদের ভূমি উচ্চতা এগুলো দেয়া আছে, ভূমি থেকে উচ্চতা আমাদের অ্যাকচুয়ালি এখানে কি আসবে, একটা যদি হাইট অতিক্রম করি, অবস্থানের পরিবর্তন করি, তাহলে সেখানে আমরা জানি বিভব শক্তি জমা হয়, এবং বিভব শক্তির ইকুয়েশন হচ্ছে mgh। ঠিক আছে, তো সেটা অনুযায়ী যে এ বির জন্য এতটুকু এইচটা, ঠিক আছে, এতটুকু এই যে খাড়া দূরত্ব যেটা, এটা অ্যাকচুয়ালি আমি এখানে মেনশন করে দিই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এইচটা। এবার মজার বিষয় হচ্ছে আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা বের করতে বলছে, কিন্তু ডাব্লিউ এ বি যখন যাচ্ছি আমরা কি অভিকর্ষ আমাদের হেল্প করতেছে নাকি আমরা অভিকর্ষের অপোজিটে যাচ্ছি? অবশ্যই আমরা অভিকর্ষের অপোজিটে যাচ্ছি, দ্যাট মিনস আমাদের এখানে মেইনলি আমাদের আগে একটা মাইনাস হবে, যেহেতু আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে। তো অভিকর্ষ বল দ্বারা কৃত, অভিকর্ষ বলের বিরুদ্ধে হচ্ছে, তো বলের বিরুদ্ধে হলে আমরা জানি যে এখানে মাইনাস হবে। তো ডাব্লিউ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস mgh। একইভাবে আমাদের ডাব্লিউ বি এটা কত আসে, ডাব্লিউ বি এর জন্য দেখেন হাইট কিন্তু সেম, এইচ হাইটই, তো mgh যেহেতু অবস্থানের পরিবর্তন হইতেছে তাই mgh এবং অভিকর্ষ বল দ্বারা হবে, কারণ অভিকর্ষ নিচের দিকে কাজ করতেছে, আমার বস্তুও নামতেছে নিচের দিকে, দ্যাট মিনস চিহ্ন হবে প্লাস। এখন যদি টোটাল কৃত কাজটা আমরা হিসাব করি তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, W ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ। তো এই দুইটা যোগ করে দিলে আলটিমেটলি আমাদের ফাইনাল রেজাল্টটা আসতেছে কত, মাইনাস mgh প্লাস mgh, আলটিমেটলি রেজাল্ট আসতেছে 0। ঠিক আছে, আপনি যেভাবেই যান এ থেকে, ধরেন এইভাবেও যদি আমি চিন্তা করি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ,
আলটিমেটলি হিসাব করবেন, দেখবেন যে রেজাল্ট একই আসছে। ফাইনাল কৃতকাজটা আমার 0 আসতেছে। দ্যাট মিনস আমাদের কৃতকাজটা অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা যে কৃতকাজটা সেটা আলটিমেটলি আমাদের পথের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের উপর নির্ভরশীল। এই তো আমাদের অ্যাসাইনমেন্টের টোটাল সলিউশনটা। তবে লাস্ট সলিউশনটা আমি ভাষায় বলে দিছি, এটা আপনাদের একটু নিজের ভাষায় নিজের মতো করে সুন্দর করে লিখবেন, গুছায় লিখবেন একটু, তাহলে দেখবেন যে কোনো অসুবিধা হবে না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।